চলছে। আমি মেয়েদের জিজ্ঞেস করছি, তারা বললে আরম্ভ করে দেব। আপনাদের নমস্কার জানিয়ে আমরা শুরু করছি। গত 13ই মে থেকে আমাদের পরিষদীয় যে দল, তার উদ্যোগে বিভিন্ন ডেলিগেশন ফর্ম করে সারা ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটি জেলায়, জেলার অন্তর্ভুক্ত মহকুমা এবং মহকুমার অন্তর্ভুক্ত ব্লক, তার সাথে হচ্ছে নগর, সবগুলো কভার করে আমাদের প্রতিনিধিরা জনগণের সাথে সরাসরিভাবে সাক্ষাৎ করে জনজীবনের বর্তমান সময়ের জ্বলন্ত যে সমস্যাগুলো, যেগুলো মানুষের খেয়ে পড়ে বেঁচে থাকার প্রশ্নের সাথে ওতপ্রোতভাবে জড়িত, সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলে আসছিলাম। প্রত্যেকটা জেলাতেই আমাদের প্রতিনিধি বন্ধুরা জেলার অন্তর্ভুক্ত যে মহকুমাগুলো আছে আলাদা করে প্রত্যেকটা মহকুমার সাথে তারা সভা করার চেষ্টা করেছেন। মহকুমার সাথে যে সভাগুলো তারা করেছেন তাতে সেই মহকুমার অন্তর্ভুক্ত যে ব্লকগুলো, ব্লকের যারা বাসিন্দা, জনগণের সাথে সম্পর্ক রেখে জনজীবনের সমস্যাগুলো নিয়ে এগুলো সুরাহার প্রশ্নে নানা রকম প্রতিকূলতার মুখোমুখি দাঁড়িয়েও প্রশাসনের দৃষ্টিতে এনে ভূমিকা নেওয়ার চেষ্টা করেছেন এরকম যারা, তারা পঞ্চায়েত থেকে, ভিলেজ কমিটি থেকে, নগর থেকে সভাগুলোতে উপস্থিত থেকেছেন। একটার পর একটা এই ধরনের মহকুমা সভাগুলো শেষ করার পর আমাদের প্রতিনিধিমণ্ডলী সেই জেলা শাসকের সাথে সাক্ষাৎ করে সেই জেলার জনগণের কাছ থেকে শোনা যে বিষয়গুলো তার উপর ভিত্তি করে স্মারকলিপি উপস্থিত করেছেন। বিষয়গুলো মৌখিকভাবেও ব্যাখ্যা করে বলবার চেষ্টা করেছেন। এবং আমরা যেটা লক্ষ্য করেছি, যারাই এসছেন প্রতিনিধিমণ্ডলীর সাথে কথা বলবার জন্যে, তারা আকস্মিকভাবে কথা বলার চেষ্টা করেননি। প্রত্যেকেই আসার আগে দারুণ উৎসাহ, আগ্রহ নিয়ে লিখিতভাবে প্রকৃত অর্থেই প্রবহমান জ্বলন্ত সমস্যাগুলো তারা উপস্থিত করার চেষ্টা করেছেন, প্রতিনিধিমণ্ডলীর হাতে এগুলো তুলে দিয়েছেন। আমরা এগুলো পরীক্ষা করে একটা সাধারণ স্মারকলিপি তৈরি করেছি এবং তার সাথে প্রতিনিধিরা যে লিখিত তথ্যগুলি দিয়ে গেছেন সেগুলো অ্যাটাচ করে সেই স্মারকলিপির সাথে আমরা জেলা শাসকের হাতে তুলে দেওয়ার চেষ্টা করেছি। এই যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটা আজকে গিয়ে শেষ হলো। আমরা 8টি জেলা, 23টি মহকুমা, 58টির মধ্যে 57টা ব্লক, একটা ব্লকের প্রতিনিধিদের সাথে আমাদের কথা বলবার সুযোগ আমরা করে উঠতে পারিনি। যেদিনটা ঠিক ছিল সেদিনটায় দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে অমরপুর মহকুমার অম্পি ব্লকের বন্ধুদের সাথে আমাদের পক্ষে সভা করা সম্ভব হয়নি। এই অম্পি ব্লক বাদ দিলে পর বাকি 57টা ব্লকের বন্ধুরা ছিলেন। এতে পঞ্চায়েত দেখা গেছে আপনার
কভার করেছে 600টি ভিলেজ কমিটি, যেগুলি মূলত ট্রাইবাল কম্প্যাক্ট এরিয়াতে, সেখানে 578টি ভিলেজ কমিটি কভার করেছে। আর মিউনিসিপ্যালিটি ইনক্লুডিং আগরতলা পুর পরিষদ নিয়ে 20টি, এই সমস্ত জায়গাগুলো থেকে সভাগুলোতে যারাই উপস্থিত থেকেছেন তারা সেখানে প্রত্যক্ষ অভিজ্ঞতার নিরিখে সমস্যাগুলো তুলে ধরবার চেষ্টা করেছেন। আমরা একের পর এক প্রত্যেকটা জেলা শেষ করে আজকে সর্বশেষ পশ্চিম জেলার জেলা শাসকের সাথে দুপুর 1টা নাগাদ মিলিত হয়েছিলাম। আমাদের এই প্রতিনিধি মণ্ডলীতে ছিলেন বাদল চৌধুরী, তপন চক্রবর্তী, রতন কুমার ভৌমিক, সুধন দাস, ভানুলাল সাহা, শহীদ চৌধুরী, যশবীর ত্রিপুরা, প্রভাত চৌধুরী, নির্মল বিশ্বাস, এই সব মিলিয়ে 10 জন সেখানে আমরা উপস্থিত ছিলাম। তাদের মধ্যে কিছু পূর্ব নির্ধারিত কাজের জন্য সবাই এই আপনাদের সাথে মিলিত হওয়ার যে সুযোগটা তারা নিতে পারলেন না। আমরা এখানে যারা আছি, নির্মল বিশ্বাস আছেন, সুধন দাস আছেন, ভানুলাল সাহা আছেন, বাদল চৌধুরী আছেন, তপন চক্রবর্তী আছেন, শহীদ চৌধুরী আছেন। তো এখানকার জেলা শাসকের কাছেও আমরা আমাদের মেমোরেন্ডাম তুলে দিয়েছি। আমার বিশ্বাস আপনাদের হাতে আজকের যে মেমোরেন্ডাম পশ্চিম জেলার, তার কপি নিশ্চয়ই ইতিমধ্যে দেওয়া হয়েছে। যদি কেউ না পেয়ে থাকেন আমাদের সাহায্য করবেন নিশ্চয়ই, যারা পাননি তাদের হাতে আমরা একটা তুলে দেওয়ার ব্যবস্থা করব। আমি শুধু পশ্চিম জেলা নিয়ে আলাদা করে বলছি না, যেহেতু এটা রাজ্যের রাজধানী, সবটা মিলিয়েই 13 তারিখ থেকে আরম্ভ করে আজকে হচ্ছে 20শে জুন, তার মানে 1 মাস 7 দিন। এই সময়টায় বলা যায় গোটা রাজ্যটাকে চষে বেরিয়ে আমাদের পরিষদীয় দলের সদস্যরা মানুষের সাথে সাক্ষাৎ করার মধ্য দিয়ে যে অভিজ্ঞতাগুলো এসছে, তার মধ্যে যেটা দেখা গেছে আপনার মূলত কাজ, রোজগার, খাদ্য, এটাই সবচেয়ে বেশি ব্লক এলাকা থেকে উঠে এসছে, এমনকি নগর এলাকাতেও। কারণ এর সাথে বাঁচা মরার প্রশ্নটা যুক্ত হয়ে গেছে। কাজ নাই, রোজগার নাই, খাবারের ব্যবস্থা করতে পারছে না, অর্ধভুক্ত থাকছেন, অনাহার থাকছেন, অনাহার মৃত্যুর ঘটনা ঘটছে, সন্তান বিক্রির খবর বেরোচ্ছে, আপনারা এগুলো বহন করছেন। এই ঘটনা এখনো যে ঘটছে না তা না, বিশেষ করে উপজাতি অধ্যুষিত এলাকাতে এই বিষয়গুলো তারা তুলবার চেষ্টা করেছেন। এবং এখানে বলতে গিয়ে তারা তাদের যে অভিজ্ঞতা, তিক্ত অভিজ্ঞতা, অত্যন্ত ক্ষোভ খেদের সাথে তুলবার চেষ্টা করেছেন। তাতে বলেছেন রেগায় আকপাশতলা দুর্নীতি চলছে। প্রথমত সব কার্ডধারী কাজ পাচ্ছেন না, এটা পছন্দ অপছন্দ কাজ করছে। কারণ পঞ্চায়েত তো ভোট হয়নি, 96% আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় শাসক দল দখল করে নিয়েছে, অকুপাই করেছে। এখন তাদের যে মণ্ডল, এরাই সমস্ত জিনিসগুলোকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। তাতে গিয়ে প্রতিনিধিদের বক্তব্য হচ্ছে গড়ে ব্লকগুলোতে, আমরা জিজ্ঞেস করছিলাম খুঁটিয়ে খুঁটিয়ে যে গত বছর যে অর্থ বছর গেল তাতে কতদিন কাজ হয়েছে। তারা বলছেন 25 থেকে 30 বা খুব বড় জোর হলে 34-35 দিন। আমরা এবার পাল্টা প্রশ্ন করেছি, আপনারা এটা বলছেন কিন্তু বিডিও সাহেব ডিএম এর কাছে রিপোর্ট পাঠাচ্ছেন, ডিএম সাহেব সরকারের কাছে পাঠাচ্ছেন, সরকার থেকে দিল্লিতে তারা পাঠাচ্ছেন, তাতে তো গিয়ে দেখা যাচ্ছে 65, 70, 80, 85 এরকম ঘটনা ঘটছে।
বলে বাস্তব জীবনের অভিজ্ঞতা হচ্ছে তাদের যে বক্তব্য, গড়ে প্রতিটি গ্রাম পঞ্চায়েত এবং ভিলেজ কমিটিতে 30 থেকে 35 জন করে এরকম লোকের নাম অন্তর্ভুক্ত করা হচ্ছে যারা প্রকৃত অর্থে কোনো কাজই করেন না। এতদিন একবার ছবি তোলা হতো, ইদানিং নতুন করে চালু হয়েছে দুবার ছবি তুলতে হবে। এরা শুধু ছবি তুলেন এবং পরবর্তী সময়ে তারা এই মজুরিটা তুলে নিচ্ছেন মাথার ঘাম পায়ে ফেলে, রক্ত জল করে। যারা পরিশ্রম করে সম্পদ তৈরি করছেন তারা প্রকৃত অর্থে সেখানে কাজ করছেন এই গড়ে 25 থেকে 35 দিন। এবং তারা বলছেন আমরা তো ন্যায্য মজুরি থেকে বঞ্চিত হচ্ছি। যারা কাজ করে সম্পদ তৈরি করছেন, যারা কাজ করছেন না অথচ মজুরি নিচ্ছেন, তাদের নাম সংখ্যা যুক্ত হয়ে আউটপুট কমে যাচ্ছে। এই আউটপুট কমে যাওয়ার কারণে এখন যে দৈনিক মজুরি 212 টাকা, তারা বলছেন আমরা 120, 25, 30, 40-এর বেশি পাচ্ছি না। ওরা কাজ না করে আমাদের মাথায় কাঁঠাল রেখে তারা সেখানে আমাদের সম্পদকে লুণ্ঠন করার চেষ্টা করছে। এই হচ্ছে তাদের ক্ষোভ। আরেকটা অভিযোগ হচ্ছে মেশিন ব্যবহার করছে, যেটা রেগার কাজে ব্যবহার করা যায় না। এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে মানুষ বলছেন আমাদের কে বাঁচাবে? একই ঘটনা ঘটছে টুয়েপে, একই ঘটনা ঘটছে টুয়েপে। দেখা যাচ্ছে 5 থেকে 10-12 দিনের বেশি কাজ হচ্ছে না। আগরতলায় তো আমরা প্রত্যক্ষ করছি, সেখানেও লুণ্ঠন চলছে। মানুষ বলছেন রেগা এবং টুয়েপের কাজ দিয়ে তো আমরা বাঁচব না। বামফ্রন্ট সরকার থাকার সময়েই সরকারের যে অন্যান্য উন্নয়নমূলক দপ্তরগুলো, প্রশাসনের পরিভাষায় যেগুলোকে লাইন ডিপার্টমেন্ট বলে, তার তো কোনো কাজ নাই। পূর্ত দপ্তর, গ্রাম উন্নয়ন দপ্তর, কৃষি দপ্তর, পশুপালন দপ্তর, মৎস্য দপ্তর, বন দপ্তর, উপজাতি কল্যাণ দপ্তর বলে এগুলোর মাধ্যমে সারা বছর আমরা কাজ পেতাম। এখন তো এদের কোনো কাজকর্ম নাই। ফলে রেগার কাজও কম হচ্ছে, আমাদের লুণ্ঠন চলছে। টুয়েপের কাজও কম হচ্ছে, আমাদের লুণ্ঠন করছে। শ্রমদিবস কমে যাচ্ছে, অন্যদিকে এই কাজগুলো হচ্ছে না। আমরা তো বাঁচব কি করে? কার কাছে যাব? কাকে বলবো? শুনবার তো কোনো লোক নাই। প্রচণ্ডভাবে তারা ক্ষুব্ধ। আমাদের যে বিধায়করা গেলেন, এটা যেন তাদের কাছে একটা আশার বাণী। তারা বারবার অনুরোধ করছেন আপনারা একটা কিছু করার চেষ্টা করুন, আমাদের হয়ে কিছু, আমাদের জন্যে এই সরকারটাকে বাধ্য করতে পারেন কিনা, আমাদের বেঁচে থাকার জন্য কিছু সদর্থক পদক্ষেপ নেওয়ার জন্য, না হলে কে আমাদের বাঁচাবে? আমি এই কথাগুলো তাদের হয়ে আপনাদের সামনে সংক্ষেপে তুলে ধরবার চেষ্টা করছি। পরবর্তী যে ইস্যুটা তারা তুলেছেন সেটা হচ্ছে কানেক্টিভিটি। সিরিয়াস অবস্থা। একটা নতুন রাস্তা নেই। এখন যে বিভিন্ন জাতীয় সড়কের কাজ হচ্ছে, এগুলো তো বামফ্রন্ট সরকার থাকার সময় লড়াই করে কেন্দ্রের অনিচ্ছুক হাত থেকে আমরা আদায় করেছিলাম এরকম 8টা জাতীয় সড়ক। সেই কাজ চলছে, তাও সম্ভব গতিতে। এই রাস্তার উপর দিয়েই তো আমাদের গত 1 মাস যাতায়াত করতে হয়েছে। আমি তো প্রত্যেকটা মহকুমার মিটিংয়ে উপস্থিত ছিলাম ব্যক্তিগতভাবে। প্রত্যেকটি জেলা শাসকের সাথে আমাদের প্রতিনিধিরা যখন মিট করতে গেছেন, তাদের সঙ্গে আমার ব্যক্তিগতভাবে উপস্থিত থাকার সুযোগ ছিল। আমাদের সবাই হয়তো সবগুলোতে থাকতে পারেনি, কিন্তু আমি ছিলাম প্রথম থেকে শেষ অবধি। গোটা রাজ্যের চেহারাটা কিন্তু সেখানে এই মুহূর্তে আরেকবার চাক্ষুষ করার প্রত্যক্ষ সুযোগ কিন্তু আমার হয়েছে অন্যান্য বন্ধুদের সাথে। মূল সড়ক থেকে ডাইনে বায়ে রাস্তাগুলো ভেঙে চৌচির হয়ে গেছে। ট্রাইবেল এলাকা, নন ট্রাইবেল এলাকা সর্বত্র। বলছে 7 বছর, 8 বছর, 6 বছর আগে যে রাস্তাগুলো হয়েছিল আপনারাই তৈরি করেছেন। এগুলি তো এতদিন চলতে পারে না, এগুলি তো মেরামত করতে হয়, মেনটেনেন্স করতে হবে। কিচ্ছু কাজ নাই। ওই যে বললাম পূর্ত দপ্তর, গ্রাম উন্নয়ন দপ্তর, তাদের তো এগুলি করার কথা, কিছুই করছে না। বাজেটে কিন্তু এর জন্য টাকা ধরেছি আমরা, বাজেট পাস হয়েছে, আমরা তার সমালোচনা করেছি। কিন্তু বাজেটের অর্থের বিষয়ে যখন ফাইনাল অ্যাপ্রুভেলের প্রশ্ন, তখন নীরব থেকে এই বাজেট কিন্তু আমরা পাস করে দিয়েছি। টাকা গেল কোথায়? আমাদেরও প্রশ্ন। এই টাকা লুণ্ঠন হয়ে যাচ্ছে।
এই প্রশ্নগুলো গ্রামের মানুষ করতে শুরু করেছেন। আপনারা যে টাকা দিয়ে আসলেন, দপ্তরের তো কোনো কাজ নাই, সিরিয়াস সিচুয়েশন। এবং গ্রামের মানুষ বলছে গাড়ি ঘোড়া চলবে কি, শুখা মরশুমে আমরা হাঁটতে পারি না, এই যে বর্ষার সময়, এই সময় তো হাঁটা চলা ভীষণ অসুবিধা। সন্তান সম্ভবা মা তার প্রসব যন্ত্রণা যখন হয় তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার সুবিধা হয় না, গাড়ি করে নিয়ে যাওয়া যায় না, ভারে বহন করে কোনো কোনো জায়গায় নিয়ে যেতে হয়। অধিকাংশ ট্রাইবেল এলাকাতে এই ঘটনাগুলি ঘটছে, সিরিয়াস ঘটনা চলছে। আমাদের কানেক্টিভিটি, যে ত্রিপুরাকে রাস্তার জাল দিয়ে আমরা মুড়ি দিয়েছিলাম, সমস্ত তছনছ করে দিয়েছে, লণ্ডভণ্ড করে দিয়েছে। এই বিষয়গুলো মানুষ তুলে ধরবার চেষ্টা করেছে। এগুলোতে যদি সরকার থেকে উদ্যোগ নিয়ে কাজ করত, ওই যে বললাম রেগা টু এফ ছাড়া এখানে কিন্তু শ্রমদিবস সৃষ্টি হতে পারত না। মেরামত হচ্ছে না, সারাই হচ্ছে না, শ্রমদিবস সৃষ্টি হচ্ছে। তারপরে যে বিষয়টা তারা তুলবার চেষ্টা করেছেন সেটা হচ্ছে পাওয়ার, বিদ্যুৎ। বিদ্যুতে আমরা উদ্বৃত্ত, আপনারা জানেন, এই কাহিনী নূতন করে বলার কোনো দরকার নেই। যতটা ব্লকের লোক এসছেন, ইনক্লুডিং নগর, আগরতলা সহ, বলছে তো বিদ্যুতের চপলতায় ভুগছি আমরা, ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ থাকছে না। এবং গ্রামের ব্লকের লোকরা বলছে, ঘন্টা বলছেন কি, দিন, সপ্তাহ, মাস, কোনো কোনো জায়গায় বলছে, এরকম গ্রাম তারা নাম তুলে বলেছেন 3 থেকে 4 মাস যাবৎ একবার বিদ্যুৎ গেছে আর বিদ্যুতেরই দেখা নাই সেখানে। সিরিয়াস প্রবলেম চলছে। এতে সমস্যাটা কি হচ্ছে, পানীয় জলের কল চলছে না, বিদ্যুতের উপর নির্ভর করে চলে। সেচের মেশিন চলছে না, বিদ্যুতের উপর নির্ভর করে চলে। বিদ্যুৎ ছাড়া হাসপাতালে ডাক্তারবাবুর পক্ষে ছোটোখাটো অপারেশন করা সম্ভব হচ্ছে না। বিদ্যুৎ ছাড়া ব্যাংকের যে আদান প্রদান তারা করতে পারছেন না, ইন্টারনেট কাজ করছে না, সারাদিন মানুষ বসে থাকছেন। হাত জোর করে এসে দাঁড়িয়ে বলছেন বিদ্যুৎ নেই, পারলাম না আপনাদের টাকা ব্যাংক থেকে তুলে আপনাদের হাতে তুলে দিতে। এটা ভীষণ রকমের সমস্যা চলছে। তাতে মানুষই গিয়ে বলছেন, পুরনো যে বিদ্যুতের লাইনগুলো বৃষ্টি হলে পরে বিদ্যুতের লোকরা বলছেন এই লাইন তো ভিজে গেছে, কাজে এখন তো কারেন্ট যাবে না। তা আমরা তো শুনে অবাক হয়ে গেছি, এ কি কাপড় জামা নাকি? বিদ্যুতে কাপড় জামা ভিজে বৃষ্টিতে কাপড় জামা ভিজলে ভেজা কাপড় পরা যায় না, বিদ্যুতের লাইন ভিজে নষ্ট হয়, তাতে বিদ্যুৎ যায় না, এ তো প্রথম শুনতে শুরু করেছি। ট্রান্সফরমার এগুলো নষ্ট হয়ে আছে বছরের পর বছর, সারাই করছে না, রিপ্লেস করছে না। নতুন ট্রান্সফরমার নাকি কিছু কিছু জায়গায় লাগিয়েছে, মানুষ বলছেন এগুলো 2 নম্বরই 3 নম্বরই লাগানোর পর থেকে আজ অবধি চলছে না। তার সঙ্গে যেটা মানুষ বললেন, মাসে মাসে বিল দিচ্ছে না। আগরতলাতে এই কমপ্লেন আছে, 3 মাসের বিল একসাথে করছে। 50 ইউনিট যে কনজিউম করছেন তাতে তিনি যে টাকা দিতেন 3 মাসেরটা একসাথে করাতে 3 মাসে যুক্ত হচ্ছে 150 ইউনিট। ফলে 150 ইউনিট ইউজ করলে পরে তার যে টাকা বেশি দিতে হয়, যে যত বেশি বিদ্যুৎ ইউজ করে তাকে টাকা বেশি দিতে হয়। এই গরিব মানুষটা, নিম্নবিত্ত আয়ী যারা, তারা বলছেন আমরা মাসে কনজিউম করছি 50 ইউনিট, 3 মাসে দেওয়ার কারণে আমার হিসাব আসছে 150, ফলে আমার কাছ থেকে দ্বিগুণ 3 গুণ দাম নিচ্ছে, অন্যায় হচ্ছে, আমাকে লুট করছে। এবং সবাই বলছেন এই যে বেসরকারি হাতে বিদ্যুৎ তুলে দেওয়ার পর আমরা লুণ্ঠিত হচ্ছি ডাইনে বায়ে, কারোর কাছে বলবার কোনো সুযোগ নেই। এই যে পাবলিক কল বলে, এটা তো তুলছেই না, কোনো লোক নাই, কার কাছে যাব আমরা, সরকারটা কোথায়? এই হচ্ছে বিদ্যুতের পরিস্থিতি। তারপরে যেটা ড্রিঙ্কিং ওয়াটার আমি বললাম, এবং এর সাথে সেচের কথা বললাম, এই বিদ্যুতের সঙ্গে এগুলো লিঙ্ক আপ। এরপরে যেটা হচ্ছে এগ্রিকালচার, ফিশারিজ, অ্যানিমেল হাজবেন্ডারি। মানুষ বলছেন বামফ্রন্ট সরকার থাকার আগে ভালো বীজের ধান পেতাম, অন্যান্য বীজ পেতাম, কোয়ালিটি সিডস, পেস্টিসাইডস আমরা পেতাম, ফার্টিলাইজার্স আমরা পেতাম, তার সাথে কিছু ইকুইপমেন্টস, এগ্রি ইকুইপমেন্টস, কিছু মাঝারি বা ভারী যন্ত্র আমরা পেতাম, সাবসিডি গভর্নমেন্ট আমাদের দিত।
এগুলো তো অতীত হয়ে গেছে। এই নতুন সরকার আসার পর কিচ্ছু পাচ্ছি না আমরা। আমরা যখন যাচ্ছি এগ্রিকালচার ডিপার্টমেন্টে, এই যে আমাদের গ্রামে গ্রামে ব্লকে ব্লকে যারা আছেন তারা আমাদের দিকে তাকিয়ে মুচকি হাসতে হাসতে বলেন জমানা পাল্টে গেছে। এই বলেই তারা তাদের দায়িত্ব খালাস করার চেষ্টা করছেন। কৃষি এবং কৃষক দারুণভাবে আক্রান্ত হচ্ছে। মৎস্য দপ্তর ফিঙ্গার লিঙ্কস গরিব মৎস্য চাষিরা পেতেন সস্তায়, কোনো জায়গায় বিনামূল্যে। তার সঙ্গে ফিশিং নেট বিনামূল্যে, তার সঙ্গে ছোট ফিশিং বোট, এগুলো এখন অতীত হয়ে গেছে। এই গ্রামের মানুষ যারা মূলত এই ফিশিকালচারের উপর নির্ভর করে বেঁচে আছেন, আমাদের মাছের যোগান দেন, তারা বলছেন আমাদের সর্বনাশ হয়ে গেছে। তার সঙ্গে হচ্ছে পশুপালন দপ্তর, এগুলি সব এগ্রি এলাইড। এখানে পশু চিকিৎসা হাসপাতাল বন্ধ, ডাক্তার নাই, এবং ডাক্তারদের অনেকের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে তারা প্রাইভেট প্র্যাকটিস করছেন পশুপালনের ক্ষেত্র। আমরা ডোর স্টেপ মানে ইনসিমিনেশনের যে ব্যবস্থা করেছিলাম যন্ত্রপাতি ট্রেনিং ইত্যাদি দিয়ে, এগুলো তো প্র্যাকটিক্যালি এখন মানুষ ভুলে গেছেন। এদের মধ্যে কেউ কেউ আছেন এরা দ্বিগুণ তিনগুণ পয়সায় কোনো কোনো বাড়ির দরজায় গিয়ে হয়তো ইনসিমিনেট করার ক্ষেত্রে ভূমিকা নিচ্ছেন। সব মিলিয়ে যেটা দেখা যাচ্ছে এই এগ্রি এলাইড এরিয়াটা ভেঙে পড়েছে। কৃষি এবং কৃষক দারুণভাবে বিপর্যস্ত, এবং তারা বলছেন আমাদের বাঁচাবেটাকে, কার কাছে আমরা যাব? কি সর্বনাশ হয়েছে আমরা তো নিজেরা পলে পলে উপলব্ধি করতে পারছি। আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা আমাদের একটু সাহায্য করার চেষ্টা করেন। এই বিষয়গুলি তারা তুলবার চেষ্টা করেছেন। তার সঙ্গে যেটা হচ্ছে আপনার হাউসিং, 2011 সালে বামফ্রন্ট সরকারের সময় কেন্দ্রীয় সরকারের গৃহ নির্মাণ প্রকল্পে বেনিফিশিয়ারিজ তালিকা আমরা চূড়ান্ত করেছিলাম। কেন্দ্রের সরকার পরীক্ষা নিরীক্ষা করার পর স্পট ভিজিট করে অ্যাপ্রুভেল দিয়েছিলেন। 2022-এর জানুয়ারিতে নগরের নির্বাচনের আগে প্রধানমন্ত্রী আইন ভেঙে দিল্লি থেকে আপনার অনলাইনে এই প্রকল্প চালু করার ঘোষণা দেন। তাতে কি দেখা গেল? হাজার হাজার নাম বাতিল হয়ে গেছে। মানুষ প্রতিবাদ করছেন। বাতিল হয়ে যাওয়ার পর যাদের নাম রাখল, এমনকি তাদের পছন্দের নামই তারা রাখবার চেষ্টা করেছে। এরা প্রথম কিস্তির টাকায় যতটা ঘর করলো, দ্বিতীয় কিস্তির টাকা যখন তুলতে যাচ্ছে তখন মণ্ডলের লোকরা বলছে টাকা পাওয়ার আগে আমাদেরকে টাকা দিতে হবে। বলে কেন আপনাদের টাকা দিতে হবে? বলে দিতে হবে। বলে আমরা তো 2011 যে প্রকল্পে যে টাকা ধরা হয়েছিল, এখন 2022-এ আমরা করছি, জিনিসের দাম বেড়ে গেছে, এই টাকায় তো এই ঘর করা যাবে না। জায়গা বন্ধক দিয়েছি, সোনাদানা বন্ধক দিয়েছি, সুদখোর মহাজনের কাছ থেকে টাকা নিয়েছি, ব্যাংক থেকে তো ঋণ পাওয়া যায় না। এগুলো কি করে পরিশোধ করবো আমরা বুঝে পাচ্ছি না। আমরা দ্বিতীয় কিস্তির টাকার জন্য এসেছি, আমরা এসেছি টাকা নেবার জন্য, আপনারা আমাদের কাছে টাকা চাইছেন। দিতে হবে, এটাই দস্তুর, না হলে তো দ্বিতীয় কিস্তির টাকা পাবেন না, তৃতীয় কিস্তি পাবেন না। তারা বলছেন কি করে হবে, কোত্থেকে টাকা দেব? বলে দিলে ঘর হবে, টাকা পাবেন, না হলে পরে পলিথিন দিয়ে ছাউনি করে বাচ্চাদের নিয়ে থাকবার চেষ্টা করুন। একটা অংশের বেনিফিশিয়ারিজ খুবে বিক্ষোভে ফেটে পড়ে কাগজ ছিঁড়ে তাদের মুখের উপর ছুঁড়ে দিয়ে বলছে এই ঘর আমাদের লাগবে না, তোমাদের কাছে আমরা আসবো না। এই চলছে, মানে প্রকাশ্যে দুর্নীতি চলছে। কি বলবেন? সোশ্যাল পেনশন 4,22,000 আমরা দিয়েছিলাম, পরিবার ভিত্তিকই বলা যায়। 32টা, দুটো হচ্ছে কেন্দ্রের, বাকি 30টা রাজ্যে 50,000-এর নাম কেটে দিয়েছে। 80-85 বছরের বৃদ্ধ, স্বামী পরিত্যক্তা স্ত্রী, এদেরকে বলছে, 85 বছরের বৃদ্ধকে বলছে আপনি ক্লাস 1-এ যে স্কুলে ভর্তি হয়েছিলেন সেখান থেকে জন্মের তারিখের সার্টিফিকেট আনুন। তিনি বলছেন বলছো আমি তো স্কুলেই যাইনি, আমার এলাকাতে তখন স্কুলই ছিল না, কোত্থেকে তোমাকে এই সার্টিফিকেট এনে দেবো? তাহলে পাবেন না। স্বামী পরিত্যক্তা স্ত্রীকে বলছেন কোর্ট থেকে বিচারকের কাছ থেকে সার্টিফিকেট আনতে হবে আপনার স্বামী যে আপনাকে পরিত্যাগ করেছে তার নিদর্শন। বলে আমি তো কোর্টে যাইনি, আমি কি করে সার্টিফিকেট দেব? বলে তাহলে পাবেন না। আমি বিস্তৃত ব্যাখ্যায় যাচ্ছি না,
এভাবে 50,000 লোকের নাম কেটে দিয়েছে। এদের যে টাকা, ওই টাকা থেকেই 300 টাকা করে তারা বাড়াবার চেষ্টা করেছে, যেটা বলেছে 2000 হয়নি। নতুন কোনো ভাতা প্রাপক ভাতা পেয়েছেন কোনো জায়গায়? এই যে গোটা রাজ্য ঘুরে আসলাম আমরা, কেউ বলেননি যে আমাদের এলাকায় 2-4 জন নতুন ভাতা পেয়েছেন, কেউ পাননি। এই অমানবিক কাণ্ড কারখানা চলছে। ভাতা প্রাপকদের ভাতা বন্ধ হওয়ার কারণে তারা এখন মৃত্যুর মুখে পতিত হয়েছে, এর মধ্যে কেউ কেউ মারাও গেছে। সিরিয়াস সিচুয়েশন চলছে। এর বাইরে যেটা, সেটা হচ্ছে আপনার স্বাস্থ্য। এ তো হদ্দমুদ্দ হয়ে গেছে। কোভিডেই বোঝা গেছিল। জিবি হাসপাতালকে মানুষ বলছেন এ তো মানে শ্মশানে যাওয়ার প্রাক মুহূর্ত হয়ে যাবে, আমাদের জিবি যেতে বলবেন না। যে জিবি ছিল আমাদের গর্বের ধন। এখন বিশেষ করে যেটা দেখা যাচ্ছে, আপনার যে প্রাইমারি হেলথ সেন্টার, মহকুমা হাসপাতাল, সেই জায়গাগুলোর মধ্যে ডাক্তার কম, নার্স কম, প্যারামেডিক্স কম, সবচেয়ে বড় কথা হচ্ছে ঔষধ নাই। ডাক্তারবাবুরা পেশেন্টকে হাসপাতালে ভর্তি করাতে চান না, খাবার দিতে পারবেন না। ম্যালেরিয়া গন্ডাছড়ায়, লংতরাই ভ্যালিতে এন্ডেমিক হয়ে গেছে। হাসপাতালে ভর্তি হলে পরে আপনার 24-48 ঘন্টার মধ্যে তাকে রেফার করে দিচ্ছে আগরতলা জিবিতে, ওষুধ নাই। এবং অদ্ভুত ঘটনা হচ্ছে, সেখানকার মানুষ বললেন যে অ্যাম্বুলেন্স দিচ্ছে, দিয়ে বলছে আমরা কিন্তু পেট্রোল ডিজেল দিতে পারবো না, এগুলো আপনাদের কিনে দিতে হবে। সিরিয়াস ঘটনা চলছে। হাসপাতালগুলোতে যদি কাটাছড়ার কিছু ব্যবস্থা করতে হয়, ইভেন আগরতলা জিবি আইজিএম হসপিটাল কি বলছে, সুই কিনে আনুন, সুতা কিনে আনুন, তুলো কিনে আনুন, গজ ব্যান্ডেজ কিনে আনুন। আপনার এই যে অসুস্থ রোগীকে সেখানে স্যালাইন দেয়, বলছে ওটাও কিনে আনতে হবে। তাহলে সরকারি হাসপাতালের অর্থটা কি? এই জায়গায় স্বাস্থ্য পরিষেবা চলে গেছে। যেই স্বাস্থ্য পরিষেবার পরিকাঠামো আমরা গ্রাম স্তরে নিয়ে গেছিলাম, সাব সেন্টার 50% বন্ধ হয়ে গেছে। আর যেগুলো খোলা আছে 1-1.5 ঘন্টা থাকছে, মানুষ গিয়ে ঘুরে আসছেন। একটাও পেটের ব্যথা থেকে আরম্ভ করে আপনার মাথা ব্যথা, সাধারণ জনের প্যারাসিটামল যে ট্যাবলেট, সেটা পর্যন্ত মানুষ পান না। এ হচ্ছে অভিযোগ। শিক্ষা, কোন স্কুলে উপযুক্ত সংখ্যক শিক্ষক নাই। বিশেষ করে প্রাইমারিতে 100 স্কুল একজন শিক্ষক দিয়ে চালাচ্ছে। সবাই মিলে বলছেন এটা হলোটা কি? স্কুলের পর স্কুল বন্ধ করে দিচ্ছে। এবং তার সঙ্গে নূতন উৎপাত হচ্ছে বিদ্যাজ্যোতি প্রকল্প। বাছাই করে 100 স্কুল ইংলিশ মিডিয়াম করেছে, 1200, 1300, 1400, 1500, 1700 টাকা দিতে হচ্ছে, না হলে ভর্তি হতে পারছে না। গরিবের ছেলে মেয়ে ভর্তি হতে পারছে না ক্লাস 6-এ, কারণ যে স্কুলে ভর্তি হবে সেটা ইংলিশ মিডিয়াম হয়েছে। বাংলা মিডিয়াম স্কুল তার গ্রাম থেকে 5 কিলোমিটার 6 কিলোমিটার দূর। মা অথবা বাবাকে যেতে হবে কাজ ফেলে গেলে পরে খাবার নাই, আর ছেলেকে নিয়ে না গেলে ছেলে যেতে পারছে না। তার অর্থটা কি দাঁড়াচ্ছে? গরিবের ছেলে মেয়ে লেখাপড়া বন্ধ। এ কারণেই প্রথম থেকে আমরা প্রতিবাদ করছিলাম, বিদ্যাজ্যোতি করতে হলে পর ত্রিপুরার সমস্ত স্কুলকে করতে হবে, না হলে এটা করবেন না। প্রথম থেকে আমাদের ছেলে মেয়েদেরকে বিভক্ত করে দেওয়ার যে চক্রান্তরা করছেন, এই সর্বনাশা দেশের ঐক্য সংহতির পক্ষে এটা ক্ষতির ব্যাপার হবে, বিপজ্জনক অবস্থা তৈরি করবে। কে শোনে কার কথা? আমাদের শিক্ষামন্ত্রী সকালে একরকম বলেন, দুপুরে একরকম বলেন, সন্ধ্যায় আর একরকম বলেন। আপনারাই সবচেয়ে ভালো জানেন কখন কি বলছেন, তিনিও ঠিক মনে রাখতে পারেন, আমার তো মনে হয় না। শিক্ষা দপ্তরটার একেবারে সর্বনাশ করে দিয়েছে। সিরিয়াস একটা অবস্থার মধ্যে আমরা চলে এসেছি। আমরা এই যে বিষয়গুলো আপনাদের সামনে তুললাম সাধারণভাবে। ডিএমদের সব জায়গায় বলেছি, আমরা কিন্তু পলিটিক্যাল মাইলেজ কাউন্ট বা আর্ন করার জন্য আপনার সঙ্গে দেখা করছি মনে করবেন না। আপনাকে দিয়ে গেলাম, এমন কোনো বিষয় আপনার কাছে তুলিনি যেগুলো আপনার এখতিয়ারের বাইরে। কোনো পলিটিক্যাল ইস্যু আমরা তুলিনি, রাজনৈতিক বিষয় আমরা তুলিনি। এগুলো সব হচ্ছে মানুষের বেঁচে থাকার প্রশ্নের সাথে দৈনন্দিন
যুক্ত যে বিষয়গুলো আপনাকে ভূমিকা নিতে হবে। বিডিওদের সঙ্গে কথা বলুন, এসডিএমদের সাথে কথা বলুন, জেলাতে অন্যান্য দপ্তরগুলির যারা প্রধান আছেন তাদের ডাকুন, বিদ্যুৎ দপ্তরকে ডাকুন, রাস্তাঘাট ঠিকঠাক থেকে আরম্ভ করে সমস্ত বিষয়গুলো কিন্তু আপনাকে ভূমিকা নিতে হবে। আমরা 1 মাস পর আবার আপনার সাথে সাক্ষাৎ করব। তাদেরকে আমরা বলে এসেছি, আজকের যে ডিএম পশ্চিম জেলার তাকেও আমরা বলে এসেছি। আমরা কিন্তু মানুষকে বলেছি, তথ্য যাদের কাছ থেকে সংগ্রহ করেছি, যে আমরা তো যাব আপনাদের বিষয়গুলো নিয়ে উপস্থিত করবার জন্য ডিএমকে। আপনাদের বলছি, আপনারা গ্রামে গ্রামে সংঘবদ্ধ হয়ে ঘর থেকে বেরিয়ে ব্লকে যান, চাপ সৃষ্টি করুন। আমাদের সমস্যাগুলো বিধায়করা আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিয়েছেন। ত্রিপুরার ইতিহাসে নূতন ঘটনা, নতুন অভিজ্ঞতা, তারা ডিএম এর কাছে যাচ্ছেন। ডিএম আপনাদের কাছে কাগজ পাঠিয়ে আমাদের বিষয়গুলি দেখবার জন্য কিছু বলেছেন কিনা, যদি বলেন আমরা তো পাইনি, তাহলে আপনাদের কাগজ আপনারা দেবেন, দিয়ে বিডিওকে বলবেন, এসডিএমকে বলবেন, আমাদের টাকায় আপনাদের বেতন ভাতা হয়, ঘরে বসে চলবে। সমস্যার সমাধানের জন্য ঘর থেকে বেরুন, সমস্যার সমাধান করুন। না হলে কিন্তু আপনাদের ঘরে বসে গরমে ঠান্ডার দিনের গরম হাওয়া খাবার জন্য কিন্তু আমরা আপনাদের অ্যালাউ করব না। আমরা কিন্তু অনেক সহ্য করছি, আর কিন্তু সহ্য করব না। এগুলো ডিএমকে আমরা বলে এসেছি, এবং ডিএমকে আমরা এটা বলার উদ্দেশ্য হচ্ছে, আপনিও যে খুব এইভাবে বসে থেকে 4 দেওয়ালের মধ্যে নিজেকে আবদ্ধ রেখে যদি মনে করেন খালি নির্দেশ পাঠিয়ে আপনি দায়িত্ব খালাস করবেন, তাহলে ভুল করবেন। তিনি বলবার চেষ্টা করছিলেন, না না যে বিষয়গুলি তুলেছেন এগুলি পাঠিয়ে দেবো। আমরা বলেছি পাঠালে চলবে না। আপনি কেন ব্লকে যাবেন না? আপনি কেন মহকুমা শাসকের সঙ্গে কথা বলবেন না? তাকে নিয়ে কেন সাইট ভিজিট করবেন না? আগে তো হতো, মন্ত্রী থেকে আরম্ভ করে চিফ সেক্রেটারি থেকে শুরু করে, সেক্রেটারি থেকে শুরু করে ডিএম, এসডিএম, বিডিওরা গ্রামে গ্রামে ঘুরতেন, মানুষের সঙ্গে প্রত্যক্ষ কথা বলতেন। এটা কিন্তু আপনাদের করতে হবে। এই বিষয়গুলো আমরা বলে এসেছি, এবং আপনাদের কাছে যেটা বলবো, এটা সত্যিই এটা অস্বাভাবিক পরিস্থিতি চলছে। সরকার নাই, শুনবার লোক নাই, কোনো উপলব্ধি নাই, লুট চলছে, দুর্নীতি। আর এই সরকার সমর্থক হয়ে গেছে। কাজেই এরকম একটা জায়গায় দাঁড়িয়ে আমাদের মানে ভাবনার মধ্যে এটা এসছে, সামনের দিনে আরও বড়সড় লড়াই করতে হবে, আন্দোলন করতে হবে, সংগ্রাম করতে হবে। এছাড়া মানুষকে বাঁচানো যাবে না। এই দৃষ্টিভঙ্গি নিয়ে আমরা এগোবার চেষ্টা করছি। এই বিষয়গুলো আপনাদের সামনে সারা রাজ্য এবং পশ্চিম জেলা উপস্থিত করবার জন্য আপনাদের দুপুরবেলা আমরা আহ্বান করেছি, আপনারা এসছেন, তার জন্য আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি। এই হচ্ছে আমাদের বক্তব্য। যদি আপনাদের কিছু জিজ্ঞাসা থাকে করতে পারেন, আমি স্পষ্টীকরণ দেওয়ার চেষ্টা করব। আগে এই বিষয়গুলো নিয়ে হোক, ওটা বলবো, পরে বলবো। ওখানে আমাকে জিজ্ঞেস করতে চেয়েছিলেন, এখানে বলবো। যে বিষয়টা আনলাম এটা নিয়ে যদি আগে কারোর কিছু থাকে জিজ্ঞেস করো। সেটা সেই সময় আমরা ডিক্লেয়ার করব। প্রথমটা 1 মাস হয়েছে, আমাদের ডেলিগেশন যাবে। 13 তারিখ আমরা শুরু করেছি করবুক দিয়ে। ডিএম এর সাথে কিন্তু করবুক শেষ করেছি, অমরপুর শেষ করেছি, উদয়পুর শেষ করেছি। 3টা মিটিং 3 দিনে হয়েছে। তারপরে একসাথে করে মেমোরেন্ডাম সাবমিট হয়েছে। তার থেকে হিসেব করেছি, সমস্ত ডেট আমাদের হাতে আছে, কোন জেলার ডিএম এর সাথে কবে আমরা সাক্ষাৎ করেছি। কাজেই গোমতী জেলার ডিএম এর সাথে সাক্ষাৎ করেছি 17/5/2022। কেমন? কাজেই আজকে আমরা মিটিং করছি, আজকে হচ্ছে 20, 3 দিন বেশি হয়েছে। আমরা কথা বলেছি, অলরেডি আমরা লোক ঠিক করেছি তাদের সাথে, মানে আমাদের প্রতিনিধিরা কবে গিয়ে ডিএম এর সাথে সাক্ষাৎ করবেন। প্রত্যেকটা তারিখ আমাদের আছে, ধরে ধরে আমরা সেখানে যাব। কেমন না? ফলে নিশ্চয়ই আমরা সেটা করব, এবং শুধু ডিএম এর কাছে যাতায়াত, এর মধ্যে আমাদের দায়িত্ব শেষ হবে না। কয়েকটি জায়গাতে আপনি যাওয়ার পর মানে আমরা ভিডিওতে কথোপকথনের শুনলাম, অনেকে বেশ কয়েকটি ব্যক্তিগত সমস্যার কথা বলছেন আপনার, মানে মূলত কোন কোন বিষয়গুলো আপনি শুনেছেন ডিএম বা অন্যদের কাছ থেকে? আমরা যখন আপনি কথা বলছিলেন ডিএম এর সাথে, ডিএমও পাল্টা অনেক সমস্যার কথা বলছিলেন আপনার, যেমন কিছু বেশ কয়েকটা জায়গাতে কথোপকথনে শোনা গেছে। কোন কোন বিষয়গুলো আপনাকে খুব বিদ্যুৎ, আমি একটু অ্যাড করে বলছি প্রশ্নে
যে কোথাও কি প্রশাসনিক কোনো জটিলতা আছে যে ডিএম ঠিকমতো কাজ করতে পারছেন? আমরা সব জায়গায় জিজ্ঞেস করেছি, আজকের জেলা শাসককে জিজ্ঞেস করেছি, আমি দেখলাম তার 1 বছর হয়ে গেছে, চার্ট থাকে তো কেমন কবে কখন কে ডিএম এর দায়িত্ব নিচ্ছে। তিনি দেখলাম একটু আড়ষ্ট হয়ে গেলেন, বললো না অসুবিধা হচ্ছে না। আমি বললাম জিজ্ঞেস করছি এই কারণে, আপনি তো 1 বছর হয়ে গেলে এই জেলায় আছেন, কেমন না? তো কোনো কোনো জেলায় দেখেছি এই প্রশ্নের জবাব দেওয়ার ক্ষেত্রে সড়গড় ছিলেন, ঘটনা তা না। এতে যা বুঝার আমরা বুঝেছি। তার মধ্যে যেগুলো বলছি আপনাকে, এই যে ঘরের কথা বললাম, তাতে সমস্যার বিষয় তারা স্বীকার করেছে অনেক জায়গায়, ছবি তুলতে পাঠিয়েছেন, তাতে কেন্দ্র থেকে নাকি বলেছে দেখো তো ছনের ঘর কিনা, খড়ের ঘর কিনা, গিয়ে দেখা যাচ্ছে অনেকের ঘর টিনের, বলে এই ছবি যখন গেছে তাদের বাতিল করে দিয়েছে। তা আমি বললাম যে টিনের ঘর, এ তো ছনের ঘর খড়ের ঘর করলে টিনের ঘরের চাইতে বেশি খরচ, ডিএম আমাদের সঙ্গে এগ্রি করেছেন, বলে ঠিক বলেছেন। তাহলে কি করেছেন আপনি? কেন্দ্রীয় সরকারের দৃষ্টিতে আনুন, তাদের এই গাইডলাইন পরিবর্তন করতে বলুন, রাজ্য সরকারের দৃষ্টিতে নিন, বলছে আমরা নিশ্চয়ই নেব। বিদ্যুৎ, তিনি বলছেন আমি তো এই অফিসে প্রতি ঘন্টায় ঘন্টায় বিদ্যুৎ চপলাতে করছি, বিদ্যুৎ নাই। তাতে আমরা যে যে সমস্যাগুলি বললাম স্বীকৃতি দিয়েছেন। কানেক্টিভিটি অস্বীকার করতে পারেননি। সোশ্যাল পেনশন, আমরা অনেক জায়গায় দেখেছি 80-85 বছরের বৃদ্ধ কিছু কিছু কাগজ দিয়ে আমাদের হাতে এসছেন, এগুলো সঙ্গে সঙ্গে আমরা নিয়ে তাদের হাতে দেওয়ার চেষ্টা করেছি, তাগুলি সঙ্গে সঙ্গে নিয়ে বলেছেন আমরা ইমিডিয়েটলি স্টেপস নেওয়ার চেষ্টা করব। এবং আমি আগেই বলেছি, আমরা যাদের সঙ্গে কথা বলছিলাম তারা তো সব নাম কালেক্ট করতে পারেননি, তারা মানে দৃষ্টান্তমূলক কিছু কিছু নাম, যাদের ঘরের নাম আগে তালিকাভুক্ত ছিল অ্যাজ মানে বেনিফিশিয়ারিজ, বাতিল করেছে তাদের নাম, এবং এই যে সোশ্যাল পেনশন পেতেন তাদের নাম বাতিল করেছে। এরকম গাঁও সভা পঞ্চায়েতের নাম উল্লেখ করে নাম দিয়েছে, এগুলো আমরা তুলে দিয়ে এসেছি। আমরা বলেছি, আজকে আমরা বলেছি, ডিএম বলছেন আমাকে নির্দিষ্টভাবে অভিযোগ দিলে আমি দেখব। আমরা বাধ্য হয়েছি, সবাই আপনার কাছে অভিযোগ জানাতে আসবেন, তাহলে আপনি ডিএম কেন বসে আছেন এখানে? আপনি কেন মানুষের সঙ্গে দেখা করবেন না? কেন তার কাছ থেকে জানবার চেষ্টা করবেন না? আমাদের সময় তো আমরা বলেছিলাম সপ্তাহে একদিন ডিএম এর অফিস খালি থাকবে শুধু জনগণের কাছ থেকে কথা শুনবার জন্য, এবং ডিএম মাস অন্তত 2 থেকে 3 দিন ঘুরবেন এলাকায়। সেটা করছেন? বলছেন মাঝে মাঝে যাচ্ছি, কোনো কথা বলতে পারছেন না। এই হচ্ছে অবস্থা। তো এই পরিস্থিতিতে যেগুলো বলছেন, আমাদের তোলা বিষয়গুলো নিয়ে ভিন্নমত কেউ পোষণ করে, আর কারোর কিছু জিজ্ঞাসা হচ্ছে এই সম্পর্কে? দুর্নীতির যে অভিযোগ আনছেন সরকারের বিরুদ্ধে, স্পেসিফিক কি কোথাও ডকুমেন্ট প্রডিউস করেছেন বা ডকুমেন্টারি ছিল সেই অভিযোগ? বললাম তো আপনার, এই যে বুলডোজার কাজে লাগছে, ড্রজার কাজে লাগছে, এটি তো দুর্নীতি, এটা তো র্যাগের কাজে লাগানোই যায় না। জিজ্ঞেস যখন করেছেন আমার মনেও হলো মধ্যরাত্রিতে ড্রজার কাজে লাগাচ্ছে যাতে ছবি কেউ তুলে সেই মণ্ডলের বিরুদ্ধে অভিযোগ করতে না পারে। এগুলো ডিএমকে বলে এসছি আমরা। এবং এই যে 30 থেকে 35 জন কোনো কাজ না করে ছবি তুলে মজুরি তুলছেন, এবং কোনো কোনো জায়গায় বলছেন 100 দিনের বেশি মজুরি ঢুকে যাচ্ছে। 100 দিনের তো কাজই হচ্ছে না, স্যাংশনই নাই। এবং এই যে জিজ্ঞেস করছেন, আমি আপনাদের বলছি, আপনাদের মাধ্যমেই জানা, সেন্ট্রাল পোর্টালে আরডি ডিপার্টমেন্ট থেকে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া গত 1 মাস আগে, গত বছরে যে সোশ্যাল অডিটিং হচ্ছে না তার জন্য 480 কোটি টাকার কোনো হিসেব নাই। গতবার যে ম্যান্ডেজ এটা কেটে দিয়েছে, এবং এবার বলেছে কেটে শুধু কমালাম না, বাকি সোশ্যাল অডিট কমপ্লিট না হলে পরে যত টাকার অডিট ইনকমপ্লিট থাকবে তার ভিত্তিতে কাজের দিন আরও কমবে। আর কি চাই? আর কারোর এই সম্পর্কে যদি না থাকে, ওই বোনটিকে জিজ্ঞেস করছিল সেই সম্পর্কে নিশ্চয়ই আমি বলবো। ঠিক আছে, সুদীপ বাবু আক্রান্ত হয়েছেন আমি সকালবেলা শুনেছি, তারপর তার সাথে আমি সাক্ষাৎ করতে গেছি 11:30 নাগাদ, 11:35 কি 40। ডাক্তারবাবুরা ভিড়, তখন তার বোধহয় মানে এটা দাঁতের সমস্যা আছে, এটাকে ঠিকঠাক করার চেষ্টা করছেন, সেলাই ইত্যাদি করছেন। সেই সময় আমি ঢুকে তার সঙ্গে কথাবার্তা বলেছি। আমি জিজ্ঞেস করেছি কি করে ঘটলো ঘটনাটা। বললেন
মিস্টার ললিত গোস্বামী খুব পুরনো মানুষ, আমি চিনি আমার ছাত্র আন্দোলনের সময় থেকে। তিনি একজন মানে মোহরারের কাজ করতেন, বরাবরই তিনি কংগ্রেস দলের একজন সংগঠক সেবক, কারোর সঙ্গে কোনোদিন কোনো খারাপ ব্যবহার ট্যাবহার করেনি। কিন্তু বর্তমানে তিনি অসুস্থ, তার ছেলে বড় হয়েছে এবং সেখানে তারা যেখানে বাড়িঘর করে আছেন অনেক লোক থাকে। ছেলে সুদীপবাবুকে ফোন করে বলেছেন যে আমার বাড়িতে তো বিজেপির লোকরা হামলা করার চেষ্টা করছে, অলরেডি আমার উপর আক্রমণ হয়েছে, গলা টিপে ধরেছে, কিল ঘুষি মেরেছে, যদি পারেন একবার আমাকে দেখে গেলে ভালো হয়। সুদীপবাবুর বক্তব্য, এই খবর পেয়ে আমি গেলাম, আমি তাকে সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করলাম এটা সময় কত হবে, বলবে 10:30 থেকে 11:15 হবে। যাবার আগে তিনি পশ্চিম থানার দারাবাবুকে ফোন করেছেন, এরকম একটা ঘটনা, আমি যাচ্ছি, আপনাদের জানালাম, আপনাদের যাওয়া উচিত। সুদীপবাবু সেখানে গেছেন, গিয়ে দেখছেন একটা বিরাট বাহিনী দাঁড়িয়ে আছেন এবং তার বক্তব্য, আমি তার জবানি বলছি, বলছে সবাইকে পাওয়া গেছে ইনটক্সিকেটেড। এবং তারপর তিনি হয়তো বিষয়টা বুঝবার চেষ্টা করছেন, দেখছেন এই সময়ের ব্যবধানে জনৈক মন্ত্রী, তিনি নাম উল্লেখ করেছেন, আমি এখানে নাইবা বললাম, তার উপস্থিতি তাদের দলীয় লোকদেরকে আরো উৎসাহিত করলো। এরকম সময় যখন তিনি বিষয়টা বুঝবার চেষ্টা করছেন, তিনি বললেন হঠাৎ করে কোন দিক থেকে আমার মুখের উপর হয় ইটের অথবা একটু পাথরের একটা ভারী একটা কিছু এসে আঘাত দিল। আমি বুঝবার আগেই আমি সেখানে মানে আমার জ্ঞান হারিয়ে ফেললাম, ফেন্টেড হয়ে গেলাম, তিনি নিজে বললেন এটা। তারপরে কি হয়েছে আমি বলতে পারবো না। তার গাড়ি ঘোড়া সমস্ত ভেঙেছে, ওই ভাঙা গাড়িতে করেই নাকি এই আশেপাশের লোক তাকে নিয়ে হাসপাতালে গেছে। তিনি বললেন এই সমস্ত ঘটনা পুলিশের সামনে হয়েছে, পুলিশ কোনো ভূমিকা নেয়নি, এবং তিনি বলছেন যে এখন অবধি পুলিশের কোনো লোক আমার কাছে আসেনি জানবার জন্য কি চলছে। নিন্দা করি। জঙ্গলের রাজত্ব যে আমরা বলছি, অনেকে আমাদের অগোচরে এগুলো নিয়ে খুশ গল্প করেন, এটাকে কি বলবেন, এ তো কাল বাদে পরশু ভোট হবে, এই ভদ্রলোক তো কন্টেস্ট করছেন, তিনি তো প্রতিদ্বন্দ্বী প্রার্থী। আমি আমাদের সঙ্গে কি হচ্ছে এগুলো নাইবা বললাম। তো এই যে চলছে, এই রাজত্বের অবসান চাইছেন মানুষ, মানুষ চাইছেন তার প্রতিফলন ঘটক এই 4টা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে। আর কারোর কিছু জিজ্ঞাসা আছে? আপনার কি মনে হয় যে এক্ষেত্রে অবিজেপি ভোটের একত্রিত হওয়া প্রয়োজন? আমরা তো বলছি অবিজেপি ভোট, যারা গতবার ভুল করে বিজেপিকে দিয়েছেন, বামফ্রন্টের কাছ থেকে সরে গেছেন, তারা বামফ্রন্টকেই সমর্থন করুন, কারণ বামফ্রন্টের বিকল্প নাই। গত 52 মাস ধরে ত্রিপুরায় এই ফ্যাসিস্ট সন্ত্রাস মোকাবেলা করে ঝান্ডা হাতে নিয়ে আক্রান্ত হয়ে রক্তাক্ত হয়ে শহীদের মৃত্যুবরণ করে লড়াইয়ের ময়দানে কারা আছেন। কাজে সেদিক থেকে আরও বৃহত্তর শক্তিকে সমবেত করার জন্যে বামফ্রন্টকে সমর্থন করা দরকার। মানুষও নিজেরাই স্বতঃস্ফূর্তভাবে এই কথাগুলি বলছেন। In such a situation, do you think the poll will be fair enough without any violence? And do you have, what is your message to the Election Commission of India? ইলেকশন কমিশন অফিসে কালকে বামফ্রন্টের পক্ষ থেকে একটি ডেলিগেশন মিট করেছেন এবং সেই ডেলিগেশন কথা বলে ফিরে এসে প্রেস মিট করেছেন। আমি লক্ষ্য করেছি সবচেয়ে বড় পত্রিকা বলে যে পত্রিকাটি দাবি করে তাতে একটি লাইনও নাই, আমার চোখ অন্তত পড়েনি। যাই হোক, তারা সেখানে 6 থেকে 7টা বিষয় তুলেছেন। বামফ্রন্টের যিনি আহ্বায়ক, তিনি সাংবাদিক সম্মেলন করতে গিয়ে চিফ ইলেকটরাল অফিসার তিনি স্বীকার করেছেন, বলেছেন যে বিশেষ করে গত লোকসভার নির্বাচন আমাদের মুখে, ত্রিপুরার মুখে কালি লেপে দিয়েছে, তার থেকে আমরা বেরিয়ে আসতে চাই। আপনারা যে বিষয়গুলো উল্লেখ করেছেন, প্রথমত প্রত্যেকটা বুথকে এই 4টা বিধানসভা কেন্দ্রের হাইপার সেন্সিটিভ বুথ বলে ডিক্লেয়ার করুন। সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স দিয়ে বুথগুলো
ভোটের দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যতক্ষণ ভোট শেষ না হয় সেগুলো পাহারাদারের ব্যবস্থা করুন, নিরাপত্তার ব্যবস্থা করুন, স্ট্রং রুম তাদের দিয়ে পাহারার ব্যবস্থা করুন, কাউন্টিং হল তাদের দিয়ে পাহারা দেওয়ার ব্যবস্থা করুন। এবং বাইরের লোক যাতে প্রকাশ্য প্রচার শেষ হয়ে যাওয়ার পর কোনো হোটেল, কোনো বাংলো, কোনো বেসরকারি বাড়ি তাতে যাতে থাকতে না পারেন তার ব্যবস্থা করুন। আর এই যে বাইক বাহিনীর নাম করে বর্গী সন্ত্রাস চালাচ্ছে, এটা বন্ধ করুন। বিশেষ করে বিরোধী দলের যারা পুলিং এজেন্ট, কাউন্টিং এজেন্ট, তাদের নিরাপত্তা দিয়ে ভোটের দিন নিয়ে যান, কাউন্টিং হলে নিয়ে যান, ফিরে যাতে আসতে পারে নিরাপদে। কারণ অতীতের ঘটনার অভিজ্ঞতা নিয়ে বলছেন, তার ব্যবস্থা করুন। প্রার্থী এবং তার যে ইলেকশন এজেন্ট তার নিরাপত্তার ব্যবস্থা করুন। এরকম 6-7টা বিষয় বলেছেন। এবং চিফ ইলেকট্রাল অফিসার, এবং আমি দেখলাম পত্রিকায় ডেলি দেশের কথা সবটা ক্যারি করেছেন, খানিকটা আরও 1-2টা পত্রিকায় উঠেছে, তাতে কনভেনার তার সঙ্গীয় বন্ধুদের নিয়ে বলেছেন চিফ ইলেকট্রাল অফিসার সদর্থক মত প্রকাশ করেছেন যে আমরা বিশেষ করে 2019-এর লোকসভা নির্বাচনের যে কালিমা আমাদের উপর লেগেছে তার থেকে নিজেদের বের করে আনবার জন্য এটাকে একটা সুযোগ হিসাবে আমরা কাজে লাগাতে চাই। আমরা আপনাদের কাছে আপনাদের সহযোগিতা চাই, আমাদের উপর বিশ্বাস রাখুন, আস্থা রাখুন। ডিএমের কাছে যখন গেলাম, আমরা কিন্তু এখানে পলিটিক্যাল কোনো বিষয় তুলিনি, কিন্তু প্রসঙ্গর ক্রমে এটা চলে আসলো। আমি ডিএমকে জিজ্ঞেস করলাম, আপনি কি আপনার এসপির সাথে কথা বলেছেন, এই সম্পর্কে জানার ব্যবস্থা করেছেন? লাস্ট যে নগরের ভোট হলো, ওই শিশুবাইয়ের স্কুলটা দেখিয়ে ওনার অফিস থেকে দেখা যায় ওখানে যে 10টার পর ভোট হলো না, ডান দিকে মুখ্যমন্ত্রীর বাড়ি, বাদিকে হচ্ছে ডিজিপির অফিস, 100 মিটারের মধ্যে যে ভোট লুট হলো, কিছুই হলো না। এই ভোটটাও কি এরকমই হবে? এই যে একটা প্রতিদ্বন্দ্বী প্রার্থী, তার উপর মানে যে আক্রমণটা হলো, একটা পুলিশ গেল না এখন অবধি, কি ব্যাপার? না না আমরা দেখছি দেখছি দেখছি, কি দেখবেন আমি জানি না। আমরা তাকেও কিন্তু বলবার চেষ্টা করেছি, এটা মানে জঙ্গলের শাসন চলছে, চূড়ান্ত অরাজকতা চলছে। মানুষ এগুলো মেনে নেবেন মনে করার কোনো কারণ নেই। মানুষের উপর আমাদের আস্থা আছে, বিশ্বাস আছে, মানুষ সময়ের জন্য অপেক্ষা করছেন। আমাদের তো বিশ্বাস এই 4টা উপনির্বাচনে ফিয়ারলেসলি মানুষ যদি ভোট দিতে পারে, তাহলে মানুষ কিন্তু এই সমস্ত জিনিস শুধু আসলে পুষিয়ে দেবেন। এই হচ্ছে আমাদের বক্তব্য। ভালো থাকবেন, আপনাদের নমস্কার জানাচ্ছি। ভোটারদেরও তো একটা দায়িত্ব থাকবে, তারা যদি ভূমিকা না নেয় তাহলে কি করে হবে? বাচ্চাটা যখন ক্ষুধার্ত হয়, মা যখন খাবার দিতে দেরি করে, কাপড় জামা টানে না মার, হ্যাঁ, মুখেও কিন্তু আঁচল দেয়, তখন মা বুঝতে পারে তার ক্ষুধা পেয়েছে, এবার তাকে খাবার দিতে হবে। যে আমাকে তো একটা উদ্যোগ নিতে হবে। আমরা তো বলছি রাস্তায় দাঁড়িয়ে, ভোটের অধিকার যদি এভাবে হরণ করে, আপনার তার কোনো অধিকারই থাকবে না, সবই তো লুট করে নিয়ে যাবে। যে মানুষ ভূমিকা নেবে না, এটা কিন্তু মনে করার কারণ নেই, আমরা দেখি না। সর্বশেষ যে প্রশ্নটা থাকবে যে সুদীপ রায় বর্মনের উপর যে গতকালের যে অ্যাটাকটা, তারপর কি আপনার মনে হয় যে বিরোধী দলের যারা প্রার্থীরা রয়েছে তারা কতটা সুরক্ষিত, কি মনে হয়? তার জন্যই তো আমাদের লেফট ফ্রন্টের তরফ থেকে যে মেমোরেন্ডাম, এরকম ঘটনা ঘটবে এটা জেনে তো বলেননি, আগাম বলেছেন। এবং আমি যখন ডিএমের কাছ থেকে আসলাম বা সকালে যখন অফিসে আসি সুদীপবাবুকে দেখে, তখনই লেফট ফ্রন্টের কনভেনার এটাকে কন্ডেম করে চিঠি পাঠিয়েছেন ইলেকশন কমিশনের কাছে, পুলিশের কাছে। কি চলছে এটা? সুরক্ষিত করো, এটাই তো নাই। থ্যাংক ইউ অল। আপনাদের কিছু আছে নাকি?